নমস্কার, চাঁদনি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আপনারা শুনছেন একটি অসাধারণ গল্প, রাজ মুকুট। আরে, কপোতাক্ষ চমকে গিয়ে বলল, এই আপনি কি করছেন মহারাজ? আমি আপনাকে আলিঙ্গন করছি আর আপনি তলোয়ার বার করছেন। ক্ষমা করো কপোতাক্ষ, বীরেন্দ্র প্রতাপ রুক্ষতার সঙ্গে বলল। আজ হয় তোমাকে আমি আলিঙ্গন করব, আর নয়তো এই তলোয়ার তোমাকে আলিঙ্গন করবে। এরই সিদ্ধান্ত নিতে আমি তোমার কাছে আসছিলাম, কিন্তু এটা তোমার সৌভাগ্য নয়তো দুর্ভাগ্য যে তুমি নিজেই এখানে চলে এসেছো। কপোতাক্ষ অবাক হওয়ার নাটক করে বলল, আরে, আমি তো কিছুই বুঝতে পারছি না মহারাজ, আপনার কি হয়েছে? আরে, আমাদের মিত্রতা কত পুরনো, তাহলে হঠাৎ অকারণে এই শত্রুতা কিসের? কারণ কি শুধু এইটুকুই যে আমাকে এখানে ডেকেছেন আপনি, যাতে ছল করে আমাকে মারতে পারেন? ছল তো তুই করেছিস আমার সঙ্গে, হঠাৎ বীরেন্দ্র প্রতাপ খুব রেগে গিয়ে বলল। তুই আমাকে ধ্বংস করতে চেয়েছিস, আমার রাজ্যে ডাকাতি করিয়েছিস, আগুন লাগিয়েছিস, সরল সাদা সিধে প্রজাদের ওই তান্ত্রিকের মাধ্যমে আমার বিরুদ্ধে উস্কেছিস, আর এখন আমার মহারানীকে জোর করেছিস। তোর এত স্পর্ধা! বীরেন্দ্র প্রতাপের এরকম রুদ্র রূপ দেখে কয়েক পলকের জন্য কপোতাক্ষের হুঁশ উড়ে গেল। তারপর ও মনে মনে সাহস এনে নরম স্বরে বলল, মহারাজ, এসব আপনি কি বলছেন? কে আপনাকে আমার বিরুদ্ধে এসব কথা লাগিয়েছে? আরে, আমি আর আমার রাজ্য বন্দিগণ তো সব সময় আপনার পক্ষেই সাহায্যের হাত বাড়িয়ে এসেছে। তুই সাহায্য করবি আমাকে? বীরেন্দ্র প্রতাপ ঘৃণার সঙ্গে বলল, তোর থেকে 10 গুণ বেশি সৈন্য আছে আমার। এটা তো আমার ভদ্রতা যে এখনো পর্যন্ত আমি বন্দিগণকে সুরক্ষিত থাকতে দিয়েছি, না হলে সব লন্ডভন্ড করে দিতাম। ঠিক আছে, এখনো দেরি হয়নি, আমার একদল সৈন্যই যথেষ্ট এই কাজ করার জন্য। কিন্তু কিছু করার আগে আমি একটা কথা জানতে চাই। কি এমন জিনিস যার জন্য আমার মহারানী তোর সামনে এত অসহায় হয়ে পড়ল? আমার শাহী শিলমোহর চুরি করার মতো অপরাধ করতে হলো তাকে? কপোতাক্ষ একদম চুপ করে গেল। তারপর ও লজ্জা পাওয়ার নাটক করে আস্তে আস্তে বলল, ও এই কথা, আসলে আমি এই কথা কখনোই জানাতে চাইনি। যদি আপনি আমার উপর এতই সন্দেহ করেন, তাহলে শুনুন মহারাজ, সত্যি তো এটাই যে আমি আপনার মহারানীকে নই, বরঞ্চ আপনার মহারানী আমাকে জোর করার চেষ্টা করেছিল। বীরেন্দ্র প্রতাপের উপর যেন বাজ পড়ল। ও কোনো প্রতিক্রিয়া দেওয়ার আগেই কপোতাক্ষ বলে উঠল, যদি আপনি পুরো সত্যি জানতে চান তো আমার সঙ্গে একান্তে আসুন, আমি আপনাকে কিছু দেখাতে চাই। একথা বলে কপোতাক্ষ ওর রথের সারথিকে ইশারা করলো। সারথি সঙ্গে সঙ্গে রথ থেকে বড় একটা সিন্দুক বার করলো। বীরেন্দ্র প্রতাপ চুপচাপ এগুলো দেখছিল। দূরে দাঁড়িয়ে থেকে বীরেন্দ্র প্রতাপের সেনাপতি এই সব কিছু দেখে খুবই চিন্তিত হয়ে পড়ছিল। কিছুক্ষণ পরে কপোতাক্ষ আর বীরেন্দ্র প্রতাপ একটা শিবিরের ভিতরে বসেছিল। সামনে ওই সিন্দুকটা রাখা ছিল।
তুমি এত ধাঁধা করছো কেন? বীরেন্দ্র প্রতাপ সিন্ধুকের দিকে তাকিয়ে কপোতাক্ষকে বলল, কি এনেছো এই সিন্ধুকে? কপোতাক্ষ দাপটের সঙ্গে বলল, এতে আমার নিরপরাধ হওয়ার প্রমাণ আছে মহারাজ, কিন্তু ওটা দেখানোর আগে একটা কঠিন সত্যি আপনি খুব ভালো করে জেনে নিন। বীরেন্দ্র প্রতাপ রেগে গিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, তো তাড়াতাড়ি বলে ফেলো, আমার ধৈর্যের পরীক্ষা নিও না। সত্যি তো মহারাজ? কপোতাক্ষ কঠিন স্বরে বলল, ঠিক আছে, শুনুন তাহলে। আপনার মহারানী চন্দ্রাবতী আমাকে আপনার বিরুদ্ধে নিয়ে যেতে চান। আমার মাধ্যমে উনি আপনার রাজ্যের সিংহাসন দখল করতে চান, কারণ ওনার নিজের রাজ্য কনকনগরের কাছে তো আপনার সঙ্গে যুদ্ধ করার ক্ষমতা নেই। সেজন্য উনি আপনার ছোট ছোট শত্রুদের একজোট করে নিজের পক্ষে করতে চাইছেন। আচ্ছা? বীরেন্দ্র প্রতাপ রেগে গিয়ে বলল, তুমি চন্দ্রাবতীকে এতই বোকা ভাবো নাকি যে ও তোমাকে আমার বিরুদ্ধে করার চেষ্টা করবে? আরে ও তো নিজেও খুব ভালো করে জানে যে তুমি আমার অনেক পুরনো মিত্র। আজ্ঞে হ্যাঁ, কপোতাক্ষ সঙ্গে সঙ্গে বলল, আপনি এটা জানেন না, আপনার আগে চন্দ্রাবতীর বিবাহ আমার সঙ্গে হওয়ার কথা ছিল। একথা শুনে বীরেন্দ্র প্রতাপের মনের গভীর পর্যন্ত গিয়ে কোথায় যেন ধাক্কা লাগলো। এ তুমি কি বলছো? ও একটু অস্থির হয়ে বলল, এরকম সম্ভবই নয়। সম্ভব তো হতে হতেও হলো না মহারাজ। কপোতাক্ষ ওর কথা থামিয়ে দিয়ে বলে উঠল, যদি শেষ মুহূর্তে ওই যুদ্ধ না হতো তাহলে চন্দ্রাবতীর বাবাকে আপনার সঙ্গে সন্ধি করতে হতো না, আর তাহলে আজ চন্দ্রাবতী আমার মহারানী হতো মহারাজ। বীরেন্দ্র প্রতাপ ভিতরে ভিতরে ছটফট করে উঠল। কপোতাক্ষ বীরেন্দ্র প্রতাপের মনের অবস্থা বুঝে মনে মনে আনন্দে হেসে উঠল, কিন্তু উপরে উপরে গাম্ভীর্য বজায় রেখে বলল, চন্দ্রাবতীর বাবা মহারাজ চঞ্চল সিং ওর জন্মানোর পরে ওর বিবাহের প্রস্তাব আমার বাবার কাছে পাঠিয়ে দিয়েছিল। আমার বাবা সেই প্রস্তাব স্বীকারও করে নিয়েছিল। শৈশবে পুতুল খেলায় আমরা সবসময় রাজা রানী সাজতাম। মিথ্যে! বীরেন্দ্র প্রতাপ ছটফট করে বলে উঠল, তুমি পুরোপুরি মিথ্যে বলছো। চন্দ্রাবতী শুধু আমার, আমি ছাড়া ও কখনো কোনো পুরুষের সঙ্গে। ওর কথা শেষ হওয়ার আগেই কপোতাক্ষ ওই সিন্দুক খুলে দিল। বীরেন্দ্র প্রতাপ দেখলো ওর মধ্যে অনেক ছবি রাখা আছে। সবকিছুতেই চন্দ্রাবতী আর কপোতাক্ষকে একসঙ্গে দেখা গেল। বীরেন্দ্র প্রতাপের মাথায় যেন বাজ পড়ল। ওর চোখ স্থির হয়ে ছবিগুলোই দেখতে থাকলো। এগুলো আমার আর চন্দ্রাবতীর সেই সব দেখা হওয়ার ছবি মহারাজ। কপোতাক্ষ মনে মনে একটা কুটিল হাসি হেসে বলল, চন্দ্রাবতীর খুবই শখ ছিল এই ধরনের ছবি বানানোর। কিছুদিন আগেই তো ও চিঠি লিখে আরো কিছু ছবি বানানোর কথা বলেছিল আমাকে। আমি তো বারণ করেই দিয়েছিলাম যে এখন ও আমার মিত্র রাজা বীরেন্দ্র প্রতাপের মহারানী, সেজন্য ওর এরকম কাজ করা আর শোভা পায় না। কিন্তু ও খুব জোর করছিল, তাই অসহায় হয়ে আমাকে ওর একটা সুন্দর ছবি বানিয়ে পাঠাতে হয়েছিল। একথা শুনেই বীরেন্দ্র প্রতাপের সেই চন্দ্রাবতীর ছবির কথা মনে পড়ে গেল, যেটা ওর ঘরে ওর বিছানার সামনে টাঙানো ছিল। তাহলে ওই ছবি চন্দ্রাবতীর বোন নয়, কপোতাক্ষ পাঠিয়েছিল?
বীরেন্দ্র প্রতাপ দাঁত পিষে মনে মনে বলল, এত বড় বিশ্বাসঘাতকতা করলো আমার সঙ্গে। তখনই কপোতাক্ষ ওর কাঁধে হাত রেখে বলল, আমার এসব কথা বলতে খুবই দুঃখ লাগছে মহারাজ, কিন্তু পুরো সত্যিটা তো আরো ভয়ঙ্কর। দুদিন আগে চন্দ্রাবতী আমার সঙ্গে দেখা করতে রাধাপুর গ্রামে এসেছিল। ও আমাকে নিজের কথার জালে ফাঁসানোর চেষ্টা করেছিল। আমাকে বলল ওকে জোর করেই বীরেন্দ্র প্রতাপকে বিবাহ করতে হয়েছিল, কিন্তু ও এখনো আমাকেই ভালোবাসে। ও নিজে আমাকে ওর ষড়যন্ত্র বলল যে ও শাহী শিলমোহর চুরি করে আপনার 8টা রিয়াসত নিজের অধীনে করে নেবে, আমার সঙ্গে মিলে আপনার সিংহাসন দখল করবে, তারপর আমাকে বিক্রমগড়ের সিংহাসনে বসিয়ে নিজে আমার পত্নী হবে। এ কথা বলে কপোতাক্ষ নিজের কাছে রাখা কিছু পত্র বীরেন্দ্র প্রতাপের দিকে এগিয়ে দিল। এটা সেই সন্ধিপত্র ছিল যেটা ও চন্দ্রাবতীকে দেখিয়েছিল, যেটায় ও শাহী শিলমোহর লাগাতে চেয়েছিল। এগুলো দেখে বীরেন্দ্র প্রতাপের মনের মধ্যে একের পর এক অগুন্তি আগ্নেয়গিরি থেকে যেন অগ্নুৎপাত হতে লাগলো। রাগে ওর চোখ লাল হয়ে গেল। তা দেখে কপোতাক্ষ মনে মনে আনন্দে নাচছিল, কিন্তু ও এটা একটুও বুঝতে পারল না যে শিবিরের পিছনে বীরেন্দ্র প্রতাপের সেনাপতি লুকিয়ে সব কথা খুব মন দিয়ে শুনছিল। ও দ্রুত ওখান থেকে সরে গিয়ে ওর বিশ্বস্ত এক সৈন্যকে কাছে ডেকে বলল, যত তাড়াতাড়ি সম্ভব রাজমহলে যাও আর সুমন্তকে বলো মহারানীমার প্রাণ বিপন্ন। যে আজ্ঞে। এ কথা বলে সৈন্যটি একটা ঘোড়ায় চড়ে রাজমহলের দিকে রওনা হয়ে গেল। দিনের প্রহর শেষের পথে সূর্যদেব নিজের কাজ শেষ করে আপন দেশে ফিরে যাবার জন্য উদ্গ্রীব। অগ্নিসিং এখনো চন্দ্রাবতীর মাথার ধারে বসে ওর চিকিৎসা করছিল। ও কিছুক্ষণ আগেই নিজের হাতে একটা ওষুধ তৈরি করে চন্দ্রাবতীকে খাইয়ে দিয়েছিল, আর তার ফলে ওর অবস্থা এখন অনেকটাই ভালো হয়েছিল। আমি তো তোমার কাছে ক্ষমা চাওয়ারও যোগ্য নই চন্দ্রাবতী, অগ্নিসিং মাথা নিচু করে বলল। এখন আমি নিজেকেই নিজে শাস্তি দিতে চাই। আমি এখন নিজেকে বীরেন্দ্র প্রতাপের হাতে তুলে দিতে চাই, যাতে ও আমাকে মেরে নিজের সব রাগ মেটাতে পারে। তারপর তুমি আরো সুখে শান্তিতে থাকতে পারবে। অগ্নির কথা শুনে চন্দ্রাবতীর ঠোঁটে হালকা একটা হাসি দেখা গেল। তাতে কিছুই হবে না অগ্নি, চন্দ্রাবতী চাপা স্বরে বলল। আমার ওপর অত্যাচার করার কোনো না কোনো সুযোগ ও ঠিকই খুঁজে বার করবে। তাহলে তুমি নিজের কথা ফিরিয়ে নাও চন্দ্রাবতী, অগ্নিসিং রেগে গেল। তুমি আমাকে দিয়ে শপথ করিয়ে নিয়েছিলে না আমি কখনো বীরেন্দ্র প্রতাপের কোনো ক্ষতি করব না। সে কথা তুমি এই মুহূর্তেই ফিরিয়ে নাও চন্দ্রাবতী, যাতে এই মুহূর্তেই ওই পাপীকে আমি টুকরো টুকরো করে ফেলতে পারি। একবার দেখো কি অবস্থা করেছে ও তোমার এক একটা ক্ষত আমাকে হাজার তলোয়ারের আঘাতের সমান ব্যথা দিচ্ছে চন্দ্রাবতী। আমি আর সহ্য করতে পারছি না। অগ্নিসিংহের শরীর রাগে কাঁপছিল। চন্দ্রাবতী নিজের হাত এগিয়ে দিয়ে অগ্নিসিংহের হাত ধরে বলল, শান্ত হও অগ্নি, আর নিজেকে আরো মজবুত করো। আমাকে দেখো, আমি একাই ওর সামনে গিয়েছি। ওর প্রতিটা চাবুকের আঘাতে ও তোমার ঠিকানা জিজ্ঞাসা করছিল। আমি কিচ্ছু বলিনি, যদিও আমি জানতাম না, আর যদি জানা থাকতো তাহলেও আমি বলতাম না। কিন্তু হ্যাঁ,
সে সময় খুব আশা করেছিলাম যে হঠাৎ করে তুমি আসবে আর আমাকে বাঁচাবে, কিন্তু আফসোস তুমি এলে না। সেজন্য আমি তোমার ক্ষমারও যোগ্য নই চন্দ্রাবতী। অগ্নিসিং মাথা নিচু করে বলল, তোমাকে রক্ষা করার কথা দেওয়া সত্ত্বেও সেটা পালন করতে পারিনি আমি। কিন্তু এর দুটো কারণ আছে চন্দ্রাবতী। প্রথমত, কিছুদিন ধরে তোমার আর বীরেন্দ্র প্রতাপের সম্পর্ক ঘনিষ্ঠ হচ্ছিল। আমি স্বপ্নেও ভাবতে পারিনি বীরেন্দ্র প্রতাপ সিং নিজে একদিন তোমার প্রাণ নেওয়ার চেষ্টা করবে। আর দ্বিতীয়ত, আমি এর মধ্যে কপোতাক্ষের ব্যাপারে জানার জন্য বুদিগড়ে গিয়েছিলাম। চন্দ্রাবতী চমকে উঠল। তো তোমারও কি এই একই সন্দেহ ছিল? চন্দ্রাবতী জিজ্ঞাসা করল। কপোতাক্ষ মিত্রতার আড়ালে বীরেন্দ্র প্রতাপকে ঠকাচ্ছে? হ্যাঁ, অগ্নিসিং জবাব দিল। আর শুধু এটুকুই নয়, কপোতাক্ষ ধীরে ধীরে বীরেন্দ্র প্রতাপের দুর্বল শত্রুদের সঙ্গে মিলে তাদের একজোট করছে। তাড়াতাড়ি ওরা সবাই নিজেদের অবস্থা মজবুত করে বীরেন্দ্র প্রতাপকে যুদ্ধের জন্য আহ্বান করবে। ভালোই রণনীতি তৈরি করছে ওরা। চন্দ্রাবতী কিছু বুঝতে পারলো এবার। আচ্ছা, তো সেই জন্যই কপোতাক্ষ শাহী শিলমোহর হাসিল করে বীরেন্দ্র প্রতাপের 8টা মজবুত রিয়াসত গ্রাস করতে চাইছিল। ওই দুষ্টু বদমাস আমাকে নিজের পত্নীও করতে চেয়েছে জানো। যদি আমি শাহী শিলমোহরের নকল তৈরি করে দিতে পারতাম, তাহলে ওর সব রণনীতি বিফল হয়ে যেত। ওহ, তার মানে তুমি এখনো বীরেন্দ্র প্রতাপের ভালোই চাইছো? অগ্নিসিং তিক্ততার সঙ্গে বলল। এত কিছু হওয়ার পরেও? হ্যাঁ। চন্দ্রাবতী গভীর শ্বাস নিয়ে বলল, বীরেন্দ্র প্রতাপের নয় অগ্নি, বিক্রমগড়ের। আর সত্যি বলতে কি, এখন আমি শুধু গোপালের কথাই ভাবছি। যদি ওর কিছু হয়ে যায়, তাহলে সব কিছু ব্যর্থ হয়ে যাবে অগ্নি। বীরেন্দ্র প্রতাপের যে অত্যাচার আমি সহ্য করেছি, সেই সব কিছু বিফল হয়ে যাবে। চন্দ্রাবতী ভাবুক হয়ে গেল। অগ্নিসিং দ্রুত চন্দ্রাবতীর মাথায় হাত রেখে বলল, এত দুশ্চিন্তা করো না চন্দ্রাবতী, আমি ওই বাচ্চাটার কিছু হতে দেব না। আমি এক্ষুনি রাধাপুর গ্রামে যাচ্ছি। ওই বাচ্চাটাকে পুরোপুরি সুরক্ষার সঙ্গে আমি নিজের কাছে রাখবো, ওর চিকিৎসা করব। ওর কথা শেষ হওয়ার আগেই সোনাল দৌড়ে ঘরে ঢুকলো। মহারানী মা, ওই পাপী কপোতাক্ষ আপনার বিরুদ্ধে মহারাজকে ভড়কে দিয়েছে। উনি রাগে পাগল হয়ে সৈন্য শিবির থেকে রাজমহলে আসছেন। আমাকে এক্ষুনি সুমন্ত খবর দিয়েছে। এই কথা শুনে অগ্নি আর চন্দ্রাবতী ভীষণভাবে চমকে উঠল। তারপর চন্দ্রাবতী সব বুঝতে পারল। আমি জানতাম, চন্দ্রাবতী বলে উঠল। ওই কপোতাক্ষ খুবই ধূর্ত। ও নিশ্চয়ই ওই সব ছবি বীরেন্দ্র প্রতাপকে দেখিয়েছে, আমার উপর মিথ্যে অপবাদ দিয়েছে। ও হয়তো ওই সন্ধিপত্র দেখিয়েছে, হয়তো আর এটাই বলেছে যে আমি ওই সব তৈরি করিয়েছি। ওহ, কতটা গভীর চাল চেলেছে ওই বদমাসটা। অগ্নিসিং রাগে ছটফট করতে করতে বলল, আমি এক্ষুনি ওকে টুকরো টুকরো করে কেটে ফেলবো। কোথায় ওই পাপী? না অগ্নি, সোনালুকে আটকে দিয়ে বলল, তুমি আগে মহারানী মাকে বাঁচাও। তুমি জানো না
কাল রাত্রে মহারাজ কতটা নৃশংসভাবে মেরেছেন ওনাকে। আজ তো ওনাকে জীবিত ছাড়বেনই না। তুমি তুমি এক্ষুনি মহারানীমাকে নিয়ে পালিয়ে যাও অগ্নি। কি? চন্দ্রবতী অবাক হয়ে বলল, তুমি কি পাগল হয়ে গেছো নাকি সোনাল? আমি এই রাজমহল ছেড়ে কোথাও যাব না। না মহারানীমা, সোনাল কাঁদতে শুরু করলো। অনেক কষ্টে আপনার প্রাণ বেঁচেছে, আমি আবার ওই অত্যাচার দেখতে পারবো না মহারানীমা। না হলে আমি আমার প্রাণ দিয়ে দেব। আমি আপনার পায়ে ধরছি মহারানীমা, আপনি অগ্নির সঙ্গে চলে যান। ওই নরখাদক রাক্ষস বীরেন্দ্র প্রতাপ আপনাকে মেরে ফেলবে মহারানীমা। চলে যান, এই নরক ছেড়ে চলে যান। চলে যান মহারানীমা। চন্দ্রবতী কি অগ্নি সিংহের সঙ্গে রাজমহল ছেড়ে পালিয়ে যাবে? বীরেন্দ্র প্রতাপ কি সত্যি নরখাদক রাক্ষস হয়ে গেছে? কি হবে গল্পের পরবর্তী অংশে? জানার জন্য শুনতে থাকুন রাজমুকুট, এক ঐতিহাসিক প্রতিশোধ, শুধুমাত্র চাঁদনীর সঙ্গে, চাঁদনী চ্যানেলে।